এই যে ছেলেটাকে এতিম করা হলো, তার মাথার উপর থেকে যে বট গাছটাকে সরিয়ে দেওয়া হলো, এই 5টা বোন নিয়ে এই ছেলেটা কিভাবে চলবে? সামনে এতদিন ছিল সর্ষে ফুল, এখন হয়ে গেছে অন্ধকার। এই ঘোর অন্ধকার কে কাটাবে? কে এই ছেলেটাকে মানুষ করবে? নিচু হয়েছে। আমার আব্বু আমাকে বাঁচানোর জন্য পিছন থেকে রড দিয়ে বাড়িয়ে আমার আব্বুকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। অবিলম্বে আমার বাবার খুনিদের বিচার চাই আমি। 50-60 জন একটা গ্রুপ সংঘবদ্ধভাবে মাওলানা কাসের আহমদকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে লুটিয়ে দিয়েছে। তাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে সেখানে তিনি মারা যান। ইমাম সাহেব সম্মানিত মানুষ, সবার প্রতিনিধিত্বকারী, তার হত্যাকারীদের বিচার হতে হবে। প্রত্যেক দলমতের মানুষ অবশ্যই এই ইমাম হত্যার বিচার চায়, আমরাও চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভির সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুরে। আপনারা জানেন যে ঈদের আগে যে ঘটনা ঘটেছে, মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। দর্শক, যেখানে ইমাম নির্যাতন হয় কিংবা হত্যা হয় সেখানে ছুটে যান শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন। আমরা এই মুহূর্তে কথা বলবো সেই সম্মানিত চেয়ারম্যানের সাথে, যে আজকে আপনারা যে এখানে এসেছেন আসলে ঘটনার কি জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এখানে এসেছি মূলত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমাদের শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা নেতৃবৃন্দ আমাদেরকে কেন্দ্রীয় কার্যালয়কে অবগত করেছেন যে এখানে ঈদের আগের দিন একজন ইমাম সাহেবকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সামাজিক সন্ত্রাসীরা। সেজন্য আজকে এই ঘটনার তদন্তে এসেছি। আর ঘটনাগুলো যেভাবে আমরা তদন্ত করে থাকি সাধারণত, এখানেও আমরা নিরপেক্ষভাবে একটি তদন্তে এসেছি। তো এখানে কি জানতে পেরেছেন? মূলত ঘটনাটি কি ঘটেছিল? মসজিদের ইমামকে আসলে ঘটনার সাথে জড়িত যে ঘটনা ঘটেছে, এটা আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে সামাজিক একটি আধিপত্য বিস্তারের মূলত ঘটনা। সেটা হচ্ছে সামাজিক প্রত্যেক জায়গায় আমরা দেখি যে সামাজিকভাবে মানুষ 2-3টি পক্ষ থাকে। তো এখানেও 2টি পক্ষ আমরা বুঝতে পেরেছি। সেই পক্ষগুলোর একটি পক্ষ যারা ভিকটিম পক্ষ, যে ইমাম সাহেবের ভাই আফতাব, তিনি একবার একজনকে মাদক নিয়ে ধরেছিলেন শাহেদ নামে। তো সেই মাদক নিয়ে ধরার পরে তাদের যে ক্ষোভ, তাদের যে জিজ্ঞাসা, তারা সুযোগের অপেক্ষায় আছেন কখন আবার আফতাবদেরও পরিবারের কারো এই ধরনের সামাজিক কোনো ক্লুব তারা পাবেন। তো সেটাই পেয়েছেন। কিছুদিন পর দেখা গেছে আফতাবের ছেলে এবং তার বন্ধু বা সহপাঠীরা মিলে দাখিল মাদ্রাসার কল চুরি করেছে, অর্থাৎ ছড়াই নিয়েছে। তো নেয়ার পরে যেটা হলো, এই শাহেদ এবং রিয়াজ, শাহেদের মামাতো ভাই রিয়াজ, এরা সুযোগের অপেক্ষা আছে। যেহেতু একটা সুযোগ পাইছি, তোমরা আমাদেরকে মাদকে ধরছিলে একবার, এখন তোমার ছেলে যে কল ছড়াই নিছে, তো এটা নিয়ে তারা কি করছে, মানে আফতাবের ছেলেকে অ্যাটাক করে মারধরের ভয় দেখাইয়ে এলাকা আউট করে দিছে। দীর্ঘদিন ছেলেটা এলাকায় ঢুকতে পারতেছে না। ঈদকে উপলক্ষ করে, কোরবানি ঈদকে উপলক্ষ করে ছেলেটা বাড়িতে আসছে। আসার পরে তাকে রিয়াজ মারতে ধরছে সাঙ্গপাঙ্গ নিয়ে। ওই যে সেখানে ধরার পরে আফতাবের ভাই, মেজু ভাই মঞ্জু গিয়ে শাসন করে ছেলেটাকে ছাড়াই আনছে, আফতাবের ছেলেকে। ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো। ছেলেটা রিয়াজের ভয়ে অথবা শাহেদ এদের ভয়ে এই ছেলেটা দীর্ঘদিন কিন্তু এলাকায় ঢুকে নাই। এরপরে 5,000 টাকা তোমরা ঘুষও খেলা, ওদের থেকে ঘুষ খাইছে। এরপরে তোমরা তাকে আবার মারতে ধরছো। এগুলো সবকিছু আমি যেগুলো বলছি, এগুলো আফতাবদের মানে ভিকটিম পরিবারের স্টেটমেন্ট, আমি রিভিউ করছি এগুলো। তো তারা শাসনও করছে, তাদের ছেলেকে নিয়ে আসছে। এরপরেও আফতাব যখন এখানে পেশাব করতে বসছে, যে মসজিদের সামনে প্রস্রাবখানায়, তাকে রড দিয়ে নির্মমভাবে পিটিয়েছে। তিনি অজ্ঞান হয়ে গেছেন। তার ভাতিজা এসেছেন তাকে এখানে সেভ করার জন্য, তাকেও মারা হয়েছে। এরপরে দেখা গেছে মাওলানা কাউসার আহমদ চিন্তা করছেন যে আমি ইমাম সাহেব, আমি যদি একটু যাই তাহলে আমার কথা হয়তো মানবে, আমার ভাইগুলাকে, আমার সন্তানকে হয়তো তারা মারবে না। কিন্তু না, এই ছেলেগুলা মাওলানা কাউসার আহমদকেও মারলো। 60-70 জনের একটা গ্রুপ বা 50-60 জনের একটা গ্রুপ সংঘবদ্ধভাবে মাওলানা কাউসার আহমদকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে লুটিয়ে দিয়েছে। তাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে সেখানে তিনি মারা যান। তো এই ঘটনায় আমরা যেটা বুঝতেছি যে রাজনীতি সবাই করতেই পারে, আপনি এক দল, আমি এক দল, আরেকজন আরেক দল। এখন আমরা চাই হচ্ছে ইমাম সাহেব সম্মানিত মানুষ, সবার প্রতিনিধিত্বকারী, তার হত্যাকারীদের বিচার হতে হবে। এখানে রাজনীতি আসা খুব দুঃখজনক। আমি লক্ষ্মীপুরের যারা জামাত এবং বিএনপির প্রতিনিধিত্ব করে তাদেরকে আমি অনুরোধ করব, জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আজকে যদি এই খুনিরা পার পেয়ে যায়, আরেকদিন আরেকটা খুনের ঘটনা ঘটবে। এভাবে যদি রাজনীতি ব্যবহার করে যদি তারা পার পেয়ে যায় তাহলে দুঃখজনক। এই যে ছেলেটার বয়স কত, এই যে ছেলেটাকে এতিম করা হলো, তার মাথার উপর থেকে যে বট গাছটাকে সরিয়ে দেওয়া হলো, এই 5টা বোন নিয়ে এই ছেলেটা কিভাবে চলবে? সামনে এতদিন ছিল সর্ষে ফুল, এখন হয়ে গেছে অন্ধকার। এই ঘোর অন্ধকার কে কাটাবে? কে এই ছেলেটাকে মানুষ করবে? যারা রাজনীতি খেলছেন তাদের কাছে অনুরোধ, এই মাসুম, এই উঠতি বয়সী তরুণ ছেলেটার, কিশোর ছেলেটার দিকে তাকাইয়া আপনারা রাজনীতি করবেন না। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করব, আইন প্রয়োগকারী সংস্থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই ছেলেটার জীবন নিশ্চিত করা হয়। তার বাবা হারানোর বেদনাতে একটু হলেও যেন তাকে সান্ত্বনার
বাণী শোনানো হয়, সান্ত্বনা দেওয়া হয়। তার 5টা বোনকে নিয়ে যেন সে মানে অন্তত এইটুকু নিয়ে বাঁচতে পারে যে আমার বাবার খুনিদের বিচার হয়েছে। যদি বিচারটাও না পায় তো এই ছেলেগুলা, এই মেয়েগুলার কি অবস্থা হবে? আল্লাহর ওয়াস্তে আমি কোর্ট জোর করে অনুরোধ করি বিএনপি জামাতের কাছে, আপনারা এখানে রাজনীতি টেনে আনবেন। এটা একটি সামাজিক হত্যাকাণ্ড, এখানে অবশ্যই খুনিদের বিচার হতে হবে। এখন যদি আমি রাজনীতি ঢুকাই তাহলে রাজনৈতিক দলগুলো শেল্টার দিবে খুনিদেরকে, হ্যাঁ, তাহলে আর বিচার হবে না। এমনি যদি আমরা সামাজিক হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখি, প্রত্যেক দলমতের মানুষ অবশ্যই এই ইমাম হত্যার বিচার চায়, আমরাও চাই। পুলিশের সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানাবো যে একজন ইমাম সাহেব 5টা মেয়ে একটা ছেলে তাদেরকে এতিম করে তার দুনিয়া থেকে তিনি বিদায় নেওয়ার পরেও কেন এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এটা আমরা জানতে চাইবো। আপনাদেরকে ধন্যবাদ যারা সংবাদ কালেকশন করেছেন। আরও যারা সাংবাদিকরা আসবেন তাদেরকে একটাই অনুরোধ, আপনারা সত্যটা তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে। আমার কাকাকে যখন মারতে আসছিল তখন আমি দৌড়ে গিয়েছি, তখন আমাকে মারা শুরু করছে। আর আমার আব্বু ঘর থেকে দৌড়ে এসে আমাকে এবং কি আমার কাকাকে বাঁচাতে গিয়ে আমার আব্বুকে নিচু হয়েছে। আমার আব্বু আমাকে বাঁচানোর জন্য পিছন থেকে রড দিয়ে বাড়িয়ে আমার আব্বুকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এটার বিচার চাই আমি। তোমরা কয় ভাই বোন, তুমি কি করো? আমি এখন আপাতত কারেন্টের কাজ করতেছি। আর আমার 5 বোন, আমি 1 ভাই। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমি আইনকারী সংস্থার কাছে আমি অবিলম্বে আমার বাবার খুনিদের বিচার চাই আমি।